আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব প্রিজম নিয়ে। প্রিজমের যাবতীয় যা কিছু আছে, সমস্ত কনসেপ্ট, সমস্ত সূত্রের ডেরিভেশন, সূত্রগুলো কিভাবে আসছে এবং প্রিজম নিয়ে যত ধরনের ম্যাথ থাকতে পারে, আমাদের সেটা বোর্ডে হোক, এইচএসসি তে হোক, কিংবা অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, বুয়েট টুয়েট কুয়েট চুয়েট, পুরো প্রিজম নিয়ে যাবতীয় যত কিছু আছে সবকিছু ইনশাল্লাহ এই ক্লাসে বা এই লেকচারে কমপ্লিট হবে। সো চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আসলে আমরা দেখার চেষ্টা করি যে প্রিজমটা আসলে কি। দেখো এখানে আহ, আচ্ছা, তো প্রিজমটা আসলে কিছুই না। আমরা যদি প্রিজমের ডেফিনেশনটা দেখি, তিনটি আয়তাকার ক্ষেত্র, তাই না? তাহলে আয়তাকার ক্ষেত্রগুলো কিরকম? এই যে এখানে একটা আয়তাকার ক্ষেত্র, হ্যাঁ, ওকে। সো এই যে তলটা, এটা একটা আয়তাকার ক্ষেত্র। আবার এই যে বাইরের যে লেয়ারটা, সারফেসটা, এটা একটা আয়তাকার ক্ষেত্র। এই যে আরেকটা আয়তাকার ক্ষেত্র, তাই না? তাহলে তিনটা আয়তাকার ক্ষেত্রকে আমি দুইটা এরকম পাশাপাশি, এই যে এরকম পাশাপাশি দুইটা নিলাম, আর ওদেরকে একটা মানে মেলানোর জন্য আমি নিচে একটা ভূমি নিলাম, কাইন্ড অফ একটা ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সরি, মানে কাইন্ড অফ একটা ত্রিভুজ বানাইলাম। ওকে, এরপরে এই যে বাইরের লেয়ারে একটা ত্রিভুজ হবে, তার মানে একটা, আবার অপোজিটে, ঠিক অপোজিটে আরেকটা, দুইটা। তার মানে তিনটা আয়তাকার আয়তক্ষেত্র এবং দুটি ত্রিভুজাকার সমতল পৃষ্ঠ। অবশ্যই সমতল পৃষ্ঠ হইতে হবে, প্রত্যেকটা পৃষ্ঠ কিন্তু এখানে সমতল, দ্বারা সীমাবদ্ধ, কোনো স্বচ্ছ, অবশ্যই এগুলো কিন্তু একদম স্বচ্ছ, সমসত্ব, প্রতিসারক মাধ্যম, মানে এখান দিয়ে যদি লাইট আসে অবশ্যই সে প্রতিসরিত হবে। লাইটটা কি হবে? প্রতিসরিত হবে। স্বচ্ছ, সমসত্ব, প্রতিসারক মাধ্যমকে কি বলে? প্রিজম বলে। তাহলে প্রিজম কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এবার আসলে দেখি যে এই সব প্রিজমে, মানে আমরা আসলে মূলত প্রিজম নিয়ে কি দেখব, কি পড়াশোনা করব। এই যে আসলে লাইটগুলো আসতেছে, হ্যাঁ, এই যে লাইটগুলো আসবে, এসে সে কিভাবে প্রতিসরিত হয়ে বের হবে, হ্যাঁ, সেই মেকানিজমটা আমরা আসলে দেখার চেষ্টা করব পুরো লেকচারে, বা এই নিয়ে আসলে আমাদের যাবতীয় প্রিজম পড়াশোনা। ওকে, সো চলো আমরা একটা কাজ করি, প্রিজমের কিছু টার্ম আমরা শিখে নিই। দেখো, প্রিজমের প্রতিসরণ তল একদম সহজ, নামের সাথে সবসময় মিল পাবা। ধরো একটা আলোক রশ্মি আসবে আসবে আসবে, এই তো সে এইখানেই তো আপতিত হবে, আপতিত হয়ে সে প্রতিসরিত হবে। ধরো এই যে এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে একটু প্রতিসরিত হবে। ঠিক আছে? কিভাবে হবে পরে দেখবো। তার মানে যেই তলে আলোক রশ্মি পড়বে, আপতিত হবে, সেই তলকে কি বলবো আমরা? প্রিজমের প্রতিসরণ তল। প্রিজমের প্রতিসরণ তল। ওকে, ফাইন, ঠিক আছে। তারপর আমরা দেখি প্রিজমের শীর্ষ। আচ্ছা, দেখো, তো প্রিজমের শীর্ষটা আসলে কি? প্রিজমের শীর্ষ আসলে কিছুই না, এই যে এইটা একটা আয়তাকার প্লেট না, এই যে আয়তাকার পাত, আবার এই যে এইখানে একটা আয়তাকার পাত, এই দুইটা যখন একসাথে মিলিত হবে, এই যে এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এই লেয়ারটাকে বলবো আমরা প্রিজমের শীর্ষ। ঠিক আছে? এই পাতটা আর এই যে উল্টা পাশের পাতটা মিলিত হয়েছে, এই লেয়ারটাকে যেই পাতে মিলিত হবে ওইটাকে আমরা বলবো প্রিজমের শীর্ষ। এবং এই দুইটা পাত যে কোণ উৎপন্ন করবে, লাইক দিস ওয়ান এ, এটাকে বলবো আমরা প্রিজম কোণ। ওটাকে কি বলবো আমরা? প্রিজম কোণ। কি বলবো আমরা? প্রিজম কোণ। ওকে, ফাইন, ঠিক আছে। আর প্রিজমের ভূমি কি? প্রিজমের ভূমি তো বুঝতেই পারতেছে, এই যে দুইটা প্রিজমকে যে মিলিত করবে তাকে আমরা বলবো প্রিজমের ভূমি। যেই তলটা মিলিত করবে এটাকে আমরা বলবো প্রিজমের ভূমি। ঠিক আছে? আর প্রিজমের ছেদ কি হবে? দেখো, প্রিজমের ছেদ হবে আসলে, আমি যদি একটু ক্লিয়ার করি, প্রিজমের ছেদ হবে আসলে তুমি যদি মাঝ বরাবর একটা কাটো, কাটলে এই যে ত্রিভুজটা পাবা, এই যে ভিতরগত যে ত্রিভুজটা পাবা, এটাকেই আমরা বলবো আসলে প্রিজমের ছেদ। ঠিক আছে? সো এই টার্মগুলা মোটামুটি জানতে হবে। এরপরও কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিজমের শীর্ষ, প্রিজমের কোণ। প্রিজমের কোণ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রিজমের কোণ, এইটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এটা আমরা ডিফাইন করব বা বের করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কি অবস্থা। তাহলে ধরো আমি একটা প্রিজম প্রিজম আঁকলাম। ঠিক আছে? এইবারে কিন্তু আমরা 3D আঁকবো না, 2D ডাইমেনশন আঁকবো। ওকে, এখন ধরো আমার একটা আলোক রশ্মি আসবে। ঠিক আছে? এই যে একটা আলোক রশ্মি আসতেছে। ওকে, ফাইন, ঠিক আছে, একটা আলোক রশ্মি আসতেছে। এখন আলোক রশ্মি আমরা শিখে আসছি না ভাইয়ারা প্রতিসরণে? আলোক রশ্মি যখন, এটা কি? অবশ্যই একটা হালকা মাধ্যম। এটা কি? বায়ু মাধ্যম। এটা কি বলতো? বায়ু মাধ্যম। আর এটা কি? অবশ্যই একটা প্রিজমের মাধ্যম বা কাচের প্রিজম, কাচ। ঠিক আছে? প্রিজম, কাচ, মানে দুইটা মিডিয়াম। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে, ভাইয়ারা বায়ু কি হালকা মাধ্যম? তা হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন তখন কি হবে? আলোক রশ্মিটা অবিলম্বের কাছাকাছি সরে আসবে, তাই না?
আচ্ছা চলো তো দেখি আমাদের অভিলম্বটা কোনটা ভাইয়া। এই যে প্রিজম বরাবর মানে যেই বরাবর আপতিত হইলো এই সারফেসে বা এই তলের অভিলম্ব কি এটা না? এই তলের অভিলম্ব তো এইটা, তাই না? তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই দিকে, রাইট? এই দিকেই তো যাওয়ার কথা ছিল, রাইট? কিন্তু সে এই দিকে যাবে না। সে কি হবে? আমাদের সেই স্নেলের ল অনুসারে বা প্রতিসরণের যেই প্রপার্টি সেইটা মেনটেন করে সে কি হবে? সে আসলে এই দিক বরাবর যাবে, রাইট? সে আসলে কোন দিক বরাবর যাবে? এই দিক বরাবর যাবে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে অবিলম্বের কাছে সরে আসবে, অবিলম্বের কাছে সরে আসবে। তাহলে আমি যদি বলি যে এই অ্যাঙ্গেলটা আপতন কোণ 1 মানে I1, আপতন কোণ 1, ঠিক আছে? এটা কি বললাম? আপতন কোণ 1। ওকে আচ্ছা ঠিক আছে। তারপরে যে কোণে প্রতিসরিত হয়েছে তাকে আমি বলবো প্রতিসরণ কোণ 1 মানে R1, প্রতিসরণ কোণ 1 মানে R1। এখন এখন আবার দেখো, আমি যদি এই তল বরাবর একটা অভিলম্ব আঁকি, এটা কি বলতো? অভিলম্ব, সারফেস 2 এর অভিলম্ব। ওকে, আমি যদি এই তল বরাবর একটা অভিলম্ব আঁকি, দেখো তো এইটাও তো একটা আলোক রশ্মি। দেখো কিন্তু এইবার কি হবে? দেখো এইবার কিন্তু ঘন থেকে হালকাতে যাবে। এবার কি হচ্ছে? ঘন থেকে হালকাতে যাবে। আবারও বলি, এই যে আলোক রশ্মিটা আসতেছে আসতেছে এসে এই যে কমলা কালার দিয়ে প্রতিসরিত হইলো। এবার এইটাও তো একটা আপতিত রশ্মি হিসেবে কাজ করবে কোন তলে? এই সেকেন্ড তলে। তাহলে সেকেন্ড তলে সে একটা আপতিত রশ্মি হিসেবে কাজ করবে। ওকে ফাইন। কিন্তু এইবার কাহিনীটা কি বলতো? এইবার কাহিনীটা হচ্ছে ঘন থেকে হালকাতে যাচ্ছে। কিসে যাচ্ছে? ঘন থেকে হালকাতে। তো ঘন থেকে যখন হালকাতে যাবে তখন আমাদের রুলস কি ভাইয়ারা? তখন আমাদের রুলস কিন্তু সে অভিলম্ব মানে এই যে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব থেকে সে দূরে সরে গেল। ওকে ফাইন। তাহলে এই যে কোণটা, এটাকে আমি বলতেছি এই যে আপতিত হয়েছে এটাকে আমি সিম্পলি বলতেছি R2, ঠিক আছে? আর এইটাকে বলতেছি I2, এইভাবে ডিনোট করতেছি, সমস্যা নাই। তোমাদের কাছে মনে হইতে পারে যে আপতিত হয়েছে যেহেতু এটা আই দেই, না এটাকে আমি R2 দিলাম, এটাকে I2 দিলাম, কারণ তোমাদের বই এইভাবেই আর ডিনোট করছে। সো আমরা ক্যালকুলেশন যা করব এই মেজারমেন্টটা করবো, এটা একটু খেয়াল রাখবে, এই মেজারমেন্টে আমরা সব ক্যালকুলেশন করব। ওকে, তাহলে দেখো, তাহলে এই হচ্ছে আমার মেকানিজম, রাইট? এই হচ্ছে আমার মেকানিজম। আমি যদি শুরু থেকে একটু আসি, একদম শুরু থেকে আরেকবার একটু রিভিউ করি যে এই যে প্রিজম কোণের যে ব্যাপারটা, দেখো প্রথম কথা হচ্ছে, আচ্ছা সবকিছু মুছে দিই তারও। ওকে ফাইন। তাহলে দেখো প্রথমে আমি একটা প্রিজমের সেকশন নিলাম। ওকে, এটা কি একটা আলোক রশ্মি? আলোক রশ্মি আপতিত হইলো। ওকে ফাইন, এই যে আপতিত হইলো আলোক রশ্মি। এইবার আলোক রশ্মি আপতিত হইলো, এই সারফেসের অভিলম্বটা আমি আঁকলাম। ওকে ফাইন। তাহলে সে কি হবে? অভিলম্ব থেকে কাছে সরে আসবে। তো এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু সে যাবে না। সে কি হবে? অভিলম্ব থেকে কাছে সরে আসবে। এই তো কাছে সরে আসলো, তাহলে এই দিক দিয়ে আসলো। আবার এই যে সারফেসটা, এই সারফেসের একটা অভিলম্ব আছে, সেই অভিলম্বটা আগে আঁকলাম। ওকে ফাইন। তারপর সেও তো আসলে আপতিত হয়েছে, তাহলে আপতিত হয়ে সে তো প্রতিসরিত হবে। কিন্তু এখানে কি হবে? ঘন থেকে হালকাতে যাচ্ছে, সো সে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, রাইট? সো আমি একটু কোনগুলো ডিনোট করি। এটা হচ্ছে I1, এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2, আর এইটা হচ্ছে I2। ওকে ঠিক আছে। ওকে, এইবার আসলে আমরা আরো কিছু মেজারমেন্ট দেখবো। সেটা হচ্ছে তুমি জাস্ট এই যে প্রতিসরিত রশ্মিকে একটু বর্ধিত করলে যে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, যে একটা কি পাওয়া যাবে? অ্যাঙ্গেল পাওয়া যাবে। সরি এইটা না, প্রতিসরিত রশ্মিকে বর্ধিত করলে, আমি আবারও বলতেছি, প্রতিসরিত রশ্মিকে তুমি যখন বর্ধিত করবা তখন এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা বলবো ডেল্টা। এটাকে কি বলবো আমরা? ডেল্টা। এটাকে আমরা বলি বিচ্যুতি। এটাকে কি বলবো? দেখো বিচ্যুতি, কতটুকু আসলে বিচ্যুতি হইল, ঠিক আছে? এটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ, এটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ। ওকে, সো চলো আমরা আসলে এই যে প্রত্যেকটা টার্ম, এটা কি আমাদের প্রিজমের শীর্ষকোণ না? এটা কি আমাদের প্রিজমের শীর্ষকোণ? প্রিজমের শীর্ষকোণ বা প্রিজম কোণ, প্রিজমের শীর্ষকোণ বা প্রিজম কোণ। চলো আমরা এই যে এই জিনিসগুলো আসলে এবার ডিরাইভ করার ট্রাই করি। ওকে আচ্ছা ঠিক আছে। তো আমরা কিছু ইকুয়েশন দেখবো, মেজারমেন্ট দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমাদের এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম প্রিজম কোণ, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা কি? প্রিজম কোণ। আর এটা কি? I1, এটা কি I1, আর এইটা ছিল হচ্ছে R1, এইটা ছিল R2, এইটা ছিল I2। ওকে আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি একটু এটা বের করার চেষ্টা করি যে আসলে, আচ্ছা ডেল্টা, আমার যে বিচ্যুতিটা ছিল সেই বিচ্যুতিটা আমি বের করার চেষ্টা করি। বিচ্যুতিটা কতটুকু ছিল? এটা তো বিচ্যুতি ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, এই অ্যাঙ্গেলটাকে এক্স বলি, এই অ্যাঙ্গেলটাকে এক্স প্রাইম বলি। ওকে আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি না ভাইয়ারা যে ডেল্টা ইকুয়াল এক্স প্লাস
এক্স প্রাইম। কেন কেন বলতে পারি, কারণ দেখো তোমরা ছোটবেলায় পড়ে আসছো একটা ত্রিভুজকে যখন তুমি এক বাহু বরাবর বর্ধিত করবা, তাহলে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে ওইটা আসলে ওর পাশের অ্যাঙ্গেলটা বাদে বাকি দুইটার যোগফলের সমান। তার মানে ডেল্টা ইকুয়াল এক্স প্লাস এক্স প্রাইম। এই জিনিসটা কিন্তু তোমরা ছোটবেলায় পড়ে আসছো। আমি আবারও বলতেছি, কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে ওই যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে এইটা আসলে বাকি দুইটার যোগফলের সমান। তাহলে দেখো তো এইখানে আমি একটু হাইলাইটার নেই, দেখো তো এইখানে এই দুইটা বর্ধিত করা হয়েছে, তাহলে ডেল্টা ইকুয়ালস টু এইটা বাদে এক্স প্লাস এক্স প্রাইম। খুব সহজ, একদম সুন্দর করে বুঝতে পারছো। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এবার আমি চেষ্টা করি যে এক্স আর এক্স প্রাইমের ভ্যালুটা কি হতে পারে। দেখো তো এক্স প্রাইম, আচ্ছা আমি একটু এইখানে দেখাচ্ছি। এই যে দেখো তো আই ওয়ান ইকুয়ালস টু আমি বলতে পারি না এক্স প্লাস আর ওয়ান, কারণ আলটিমেটলি এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এটাকে বিপ্রতীপ কোণ বলাই যায়। তাহলে আই ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস আর ওয়ান বলতে পারি। তাহলে এক্স ইকুয়াল কি আই ওয়ান মাইনাস আর ওয়ান। সিমিলারলি আমি বলতেই পারি যে আই টু ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস আর টু, রাইট? তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু আসলে আই টু মাইনাস আর টু বলতেই পারি। তাহলে আমি ভ্যালুটা বসাই দিই। আই হোপ সবাই বুঝতে পারছো, জাস্ট বিপ্রতীপ কোণ, কিছুই নেই। এই যে এই দুইটা আসলে সমান, কারণ কি দুইটা আসলে বিপ্রতীপ কোণ। ওকে, সো এক্স ইকুয়াল আমি বলবো কি আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস এক্স প্রাইম কি আই টু মাইনাস আর টু। এটাকে যদি একটু সুন্দর করে সাজাই তাহলে কি আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। ওকে, এইটাকে এইভাবেই রেখে দিলাম, কোনো সমস্যা নেই, এইভাবেই জাস্ট রেখে দিলাম। এবার আসি যে আসলে আমাদের এই যে আমি একটু হাইলাইটার নিলাম, এই যে চতুর্ভুজটা, এটা কি একটা চতুর্ভুজ না? এটা কি একটা চতুর্ভুজ? ওকে, এই চতুর্ভুজের আমি একটু নাম দেই, যদি নেমিং যদি করতে চাই। এটা ধরো কথার কথা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে ফাইন, তাহলে এ বি সি ডি। এইখানে দেখো তো আমাদের এই যে বিটা কি 90 ডিগ্রি না? এই যে এটা তো 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। আবার এটা তো 90 ডিগ্রি, কারণ এটা থেকে অভিলম্ব আমরা জানি, তো অভিলম্ব যদি হয় তাহলে এটাও তো 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমি বলতে পারি না যে বি প্লাস ডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি? বলতেই পারি, ফাইন, ঠিক আছে। তাহলে বি প্লাস ডি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই চতুর্ভুজে আমি তো বলতেই পারি যে এ আর সি ইকুয়াল 180। তাহলে এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কিন্তু 180 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমার তো দরকার প্রিজম কোণ বের করা। প্রিজম কোণ কি এ, রাইট? সো এ ইকুয়ালস টু, তো আমি বলতেই পারি যে 180 ডিগ্রি মাইনাস সি, রাইট? 180 ডিগ্রি মাইনাস সি। এখন কথা হচ্ছে আমি একটা কাজ করি, আমি আসলে এ বের করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস, এবার সি নিয়ে চিন্তা করি। দেখো তো সি আসলে কি, সি আবার কি একটু দেখো এখান থেকে। আমি কি বলতেই পারি না, হাইলাইটারটা লেজার পয়েন্ট নিলাম। ওকে, দেখো আমি কি বলতে পারি না যে সি আসলে আর ওয়ান প্লাস আর টু। সি আসলে কি বলতে পারি, আর ওয়ান প্লাস আর টু। আবারও দেখে এই যে সি অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আসলে আর ওয়ান প্লাস আর টু, সরি সি, এই যে এইটা আসলে কি হবে, ও মানে আর ওয়ান প্লাস আর টু প্লাস সি ইকুয়ালস টু কত, 180। আবার বলতেছি আর ওয়ান প্লাস আর টু প্লাস সি ইকুয়ালস টু কত, 180। তাহলে আমি সুন্দর করে লিখি, এটা একটু সাইডে লিখলাম যে দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি না? ওকে ফাইন, তাহলে আমি একটা কাজ করি, সি এর ভ্যালুটা আসলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। 180 মাইনাস অথবা মাইনাস কমন নিয়ে এটা লিখি। ওকে, তাহলে সি পেয়ে গেলাম। তাহলে একটা কাজ করি, সি এর ভ্যালুটা বসাই দিই। সি এর ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস আর টু, তাহলে 180 কাটা। আলটিমেটলি দেখো আমার কি আসতেছে, কিন্তু আর ওয়ান প্লাস আর টু। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু আসতেছে আর ওয়ান প্লাস আর টু। ওকে, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু আসতেছে কিন্তু আর ওয়ান প্লাস আর টু। তার মানে আমি জাস্ট এইটুকু মনে রাখবো, আমার প্রমাণ এগুলো মাথায় না রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা আসলে কি কি পাইলাম। আচ্ছা, তাহলে দেখো আমরা আসলে এতক্ষণ ক্যালকুলেশন করে কি কি পেলাম। তো তোমার আসলে কোনো কিছুই মনে রাখার দরকার নাই, এতক্ষণ প্রমাণ যাই করছে এগুলো যদি একদম সিম্পল ছিল। এরপরও তুমি আপাতত যে আউটপুট, সেই আউটপুটটা মনে রাখো। সেটা হচ্ছে তোমার প্রিজম কোণ কত,
R1 প্লাস R2, প্রিজম কোণ কত R1 প্লাস R2, তারপর তোমার বিচ্যুতি কোণ কত, বিচ্যুতি কোণ হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, দ্যাট মিনস আমি জাস্ট ডিরেক্টলি বলতে পারি I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল A, এটা কি তোমার প্রিজম কোণ। তাহলে জাস্ট এই দুইটা জিনিস তুমি যদি মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, বাকিটাও না বুঝলেও মোটামুটি চলবে। ওকে, বাট একদম সিম্পল ছিল, প্রমাণটা বুঝলে সমস্যা নাই। তাহলে এই দুইটা জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার চলো আমরা আসলে দেখি যে আমাদের এই যে বিচ্যুতি কোণটা পাইলাম, হ্যাঁ, এইটাকে মিনিমাম বানাইতে হবে, ঠিক আছে, এইটাকে কি বানাইতে হবে, মিনিমাম। এখন পরীক্ষালব্ধ ফলাফল থেকে বোঝা যায় বা জানা গেছে, পরীক্ষালব্ধ, এটা কিন্তু কোনো প্রমাণ নাই, জাস্ট পরীক্ষালব্ধ ফলাফল থেকে বোঝা যায় যে ডেল্টা মিনিমাম মানে বিচ্যুতি কোণ, এই যে আমার যে বিচ্যুতি কোণটা আছে, ঠিক আছে, এই যে বিচ্যুতি কোণটা আছে, এই বিচ্যুতি কোণ আসলে মিনিমাম হবে, মানে এটাকে কমাইতে হবে, ঠিক আছে, এটাকে কমাইতে হবে। সবচেয়ে কম পসিবল হবে তখনই যখন যখন কি বলতো I1 ইকুয়ালস টু I2 হয়, যখন কি হয় বলতো I1 ইকুয়ালস টু I2 এবং R1 ইকুয়ালস টু R2 হয়। তার মানে বিচ্যুতি কোণ মিনিমাম হবে যখন I1 ইকুয়াল I2 হয়, R1 ইকুয়াল R2 হয়। তাহলে দেখো ইকুয়েশনের অবস্থা কি দাঁড়ায়, তাহলে কিন্তু ইকুয়েশনের অবস্থা এরকম, ডেল্টা মিনিমাম ইকুয়ালস টু I1 আর I2 তো সমান, তাহলে 2I মাইনাস R1 আর R2 কিন্তু সমান, তাই না, তাহলে আমি বলতে পারি না যে R প্লাস R, রাইট, দুইটা যেহেতু সমান তাহলে 2I মাইনাস 2R, ঠিক আছে, 2I মাইনাস 2R। এখন দেখো এইখান থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ডেল্টা মিনিমাম, আচ্ছা আবার দেখো এই অ্যাঙ্গেলটা তাহলে কি দাঁড়াচ্ছে, এই অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে হচ্ছে R প্লাস R, দ্যাট মিনস 2R, দ্যাট মিনস আমি কি বলতে পারি না যে R ইকুয়াল টু অ্যাঙ্গেল A ডিভাইডেড বাই 2, R ইকুয়ালস টু কিন্তু অ্যাঙ্গেল A ডিভাইডেড বাই 2, অ্যাঙ্গেল A ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এই ছোট ছোট কন্ডিশনগুলো একটু মাথায় রাখবা, চাইলে মুখস্থ রাখার তো দরকার নাই, অবশ্যই এখান থেকে জাস্ট ডিরাইভ করে নিয়ে আসলেই হবে। তো এইবার চলো আমরা প্রিজম পদার্থের প্রতি সরাঙ্কের সাথে ন্যূনতম বিচ্যুতি কোণের একটা সম্পর্ক আমরা ডিরাইভ করার চেষ্টা করি। এখন দেখো আমরা কি জানি, আমরা মিউ ইকুয়ালস টু কি জানি, মিউ ইকুয়ালস টু জানি তো যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা তো আমরা জানি আসলে, তাই না, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আচ্ছা এখন আমরা ডেল্টা ইকুয়ালস টু কিছু নিয়ে আসছি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা তো আমরা দেখে আসছি বা ডিরাইভ করে আসছি, রাইট। আচ্ছা এখন দেখো যখন আমাদের ডেল্টা হবে মিনিমাম, তাই না, যখন ডেল্টা হবে মিনিমাম তখন কি হয়ে যাচ্ছে 2I মাইনাস অ্যাঙ্গেল যে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 2R, তাই না, 2I মাইনাস 2R। এখন এই যে 2I, হ্যাঁ, মাইনাস 2 ইন্টু আর এর ভ্যালুটা তো আমরা দেখলাম যে ডেল্টা A বাই 2, তার মানে আমি বলতেই পারি যে 2I মাইনাস 2 টোকাটা অ্যাঙ্গেল A, তাহলে এইটা হচ্ছে আমার ডেল্টা মিনিমাম, এটা কি বলতো ডেল্টা মিনিমাম। এখন আমি একটা কাজ করি, আমি এইখান থেকে আই এর ভ্যালুটা বের করি, এইখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আই ইকুয়ালস টু আসতেছে ডেল্টা মিনিমাম প্লাস অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই কি 2 না, ডিভাইডেড বাই 2, কি আসতেছে এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2। আর ইকুয়াল আমরা কি পাইছি বলতো, আর ইকুয়াল কিন্তু আগের পেজে আমরা কি পাইছি a বাই 2, অ্যাঙ্গেল a বাই 2, তাহলে এই যে অ্যাঙ্গেল a বাই 2 এটা হচ্ছে আর। তাহলে আমি একটা কাজ করি না, এই যে এখানে বসাই দিতে পারি যে মিউ ইকুয়াল সাইন আই কি আসতেছে আই তো বের করলাম মাত্র, সেটা কি ডেল্টা এম প্লাস অ্যাঙ্গেল a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন আর কি সাইন অ্যাঙ্গেল a বাই 2, তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেটলি রিলেশন। এইটা কি বলতো আমার আলটিমেট রিলেশন, এইটা মনে রাখলেই হবে, প্রমাণটা মনে না রাখলেও চলবে, ঠিক আছে, প্রমাণটা মনে না রাখলেও চলবে। তাহলে আমরা প্রিজমের প্রতি সরাঙ্কের সাথে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণের রিলেশন দেখলাম, এই মোটামুটি আমাদের রিলেশন। এরপর কিন্তু আমরা সরাসরি ম্যাথে চলে যাব, ঠিক আছে, আমরা এইচএসসি স্ট্যান্ডার্ড থেকে ধরে এডমিশন প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ম্যাথ আমরা দেখব। তো চলো ম্যাথ শুরু করা যাক। আচ্ছা, তো বোর্ড কোশ্চেন নিলাম 17 কেন, কারণ এইটা কিন্তু বিগত প্রায় অলমোস্ট 4 বছর ধরে 4 ব্যাচ ধরে কিন্তু নাই, 20 পরে 21, 22, 23, 24
এই 4টা 25 ইভেন 25 এই 4-5টা ব্যাচের কিন্তু এই চ্যাপ্টারটাই আসলে ছিল না। সো আমাদের কাছে স্যাম্পল আছে ধরো 18 থেকে 18 19 19 থেকে 19 18, ঠিক আছে। সো গত কয়েক বছরে কিন্তু আমাদের এই মানে কোশ্চেনটা কিন্তু নাই। ওকে, সো চলো শুরু করা যাক। কখনই আমাদের কনসার্ন না, আমরা আসি গতে। আচ্ছা, তো প্রথমে আসলে উদ্দীপকটা খেয়াল করার চেষ্টা করি যে উদ্দীপকে আসলে আমাকে কি কি ক্লু দিছে। ওকে, আচ্ছা, সো চিত্রে এবিসি একটি কাচ প্রিজমের প্রধান ছেদ। হ্যাঁ, ঠিক আছে, এবিসি হচ্ছে প্রধান ছেদ থাকবে। এখানে এবি ইকুয়াল বিসি ইকুয়াল সি, এই যে তোমাকে একটা ডাটা দিল এবি ইকুয়াল বিসি ইকুয়াল সি, তার মানে তুমি বুঝে গেছো যে এবি বিসি সি এ তিনটা সমান, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত? 60 ডিগ্রি। সো তুমি প্রিজম কোণ পেয়ে গেছো, প্রিজম কোণ কিন্তু তুমি পেয়ে গেছো, রাইট। আচ্ছা, প্রিজমের উপাদানের প্রতি সরাঙ্ক, দ্যাট মিন্স মিউ ইকুয়াল কত দাও? 1.5। প্রিজমের প্রতি সরাঙ্ক সবসময় ফিজিক্সের ম্যাথ মানে দেওয়া আছে দিয়ে সব লিখে ফেলবা, কি কি ডাটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, প্রতিসারক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ মানে I1 ইকুয়ালস টু কত দেওয়া? 27 ডিগ্রি দেওয়া। তার মানে আমার কি কি দেওয়া আছে? I1 ইকুয়ালস টু দেওয়া 27 ডিগ্রি, তারপর হচ্ছে মিউ দেওয়া 1.5, দ্যাট মিন্স তারপর হচ্ছে এ দেওয়া কত বলো তো? 60 ডিগ্রি, রাইট। আচ্ছা, ঠিক আছে, তো গতে চলে আসি। গতে কি চাইছে? প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা। আচ্ছা, প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ যেহেতু চাইছে, আমি তো ভাই এই যে মিউ তারপর ন্যূনতম বিচ্যুতি কোণের একটা সম্পর্ক জানি, ঠিক আছে। আমরা কি জানি বলতো? এই তো একটু আগে প্রমাণ করলাম। আমরা জানি যে আসলে মিউ ইকুয়ালস টু সাইন আই বলতে ওই যে এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন আর আবার কি? এ বাই 2। ওকে, এ বাই 2। সো এইখান থেকে কিন্তু আমরা চাইলে সুন্দর মতো ভ্যালুগুলো বের করতে পারি। আমি একটু ভ্যালুগুলো বসাই। এখানে কি 1.5, মিউর ভ্যালু কত? 1.5। তারপর সাইন এর ভ্যালু কত? প্রিজম কোণ কত? 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম, মিউ বের করব মানে ডেল্টা এমটা বের করব, তারপর 2 ডিভাইডেড বাই সাইন এ কত? 60 ডিগ্রি ডিভাইড বাই 2 30 ডিগ্রি, রাইট। আচ্ছা, 30 ডিগ্রি। দেখো তো এইখান থেকে বাকি ক্যালকুলেশন করা কি কোনো ব্যাপার? বাকি ক্যালকুলেশন করা কিন্তু কোনো ব্যাপার না। সো ডেল্টা এম আমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, ডেল্টা এম কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। আনসার আসতেছে। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নাও, কারণ ক্যালকুলেশন আমি সবকিছু করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। ওকে, সো আমি এই জিনিসটা একটু স্কিপ করলাম। সো ডেল্টা এম আসে হচ্ছে আমার মোটামুটি 37.18 ডিগ্রি, 37.18 ডিগ্রি। তোমরা বাকি ক্যালকুলেশন ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো চলো আমরা ঘতে চলে যাই। আচ্ছা, ঘটা আমি পেজেই করতেছি কারণ কোশ্চেনটা আবার দেখা লাগবে। সো ঘতে কি বলছে? উদ্দীপকের আলোকে রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা। তার মানে দেখো, আমরা প্রিজমে আসলে কি পাইছিলাম যে একটা রশ্মি আসবে, এসে 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 আবার এই দিক দিয়ে বের হয়ে আবার ধরো যে কথার কথা এই যে এটা হচ্ছে অবিলম্ব হওয়ার কথা, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইরকম, ঠিক আছে, এইরকম। এখন ওরা কোশ্চেন করলো এই যে ফাইনাল যে রশ্মিটা এটা বের হবে কিনা, এই রশ্মিটা বের হবে কিনা। আচ্ছা, প্রথমেই চিন্তা করো যে আমার রশ্মি বের হবে, এটা কখন আবার বের হবে কিনা এটাও আবার বুঝতে হবে। মানে এটা কি আবার বের করার কিছু আছে? হ্যাঁ, বের করার কিন্তু আছে। দেখো, তোমরা একটা কনসেপ্ট পড়ে আসছো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, দ্যাট মিন্স একটা ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি পাস হবে, আলোক রশ্মি যাবে, তখন কিন্তু মিনিমাম একটা অ্যাঙ্গেল আছে, সংকট কোণ, যেটাকে কি বলে? সংকট কোণ। সংকট কোণ হলে এটা কিন্তু আর কি হয় না বলতো? প্রতিসরিত হয় না, একদম এই বরাবর চলে যায়, রাইট। প্রতিসরিত আর হয় না। এরপরে যদি অ্যাঙ্গেল বাড়াই তখন সে প্রতিফলিত হয়ে যায়। তখন কি হয়ে যায়? সে প্রতিফলিত হয়ে যায়। সে কি আর প্রতিসরণ হয়? প্রতিসরিত কিন্তু হয় না। আমার এই কেজেও তো ঘটনাটা সেম। এইটা একটা ঘন মাধ্যম আর এইটা একটা হালকা মাধ্যম। তো ঘন থেকে হালকাতে যদি এমন ওরিয়েন্টেশনে আসে যে এমন অ্যাঙ্গেলে আপতিত হইলো যে থিটা সি এর থেকে বড় হয়ে গেল, তাইলে কি ভাইয়া সেই রশ্মিটার প্রতিসরিত হবে? কখনোই হবে না। সেই রশ্মিটা কিন্তু প্রতিফলিত হয়ে যাবে অথবা একদম গা ঘেঁষে যাবে, মানে সারফেসের গা ঘেঁষে যাবে। তো আমার তো কোনোটাই দরকার নেই। আমার তো দরকার অবশ্যই সংকট কোণের থেকে যেন ছোট হয়। তারপরেই তো কেবল আমি এইটা মেজার করতে মানে বুঝতে পারবো যে না রশ্মিটা নির্গত হবে কিনা। আমাকে জাস্ট সিম্পলি এই কেসটাই দিছে, আর কিচ্ছু না। আমাকে কিন্তু জাস্ট এই কেসটাই দিছে যে বের করো, বের করে দেখাও যে আসলে প্রতিসরিত হবে কিনা, প্রতিসরিত হবে কিনা। তো সিম্পল, আমি কিছুই না, আমি চুপ করে এই জিনিসটা বের করি। দেখো, আমাকে তো এই যে আমি একটু ফিগারটা আমার মতো আঁকি। দেখো, এই যে এটা তো অবিলম্ব, কথার কথা এইটা ধরো I1, হ্যাঁ I1। আচ্ছা, অবিলম্ব থেকে একটু কাছে আসবে, ওকে, এই বরাবর। তাইলে আবার এইটাও কি অবিলম্ব না?
এইটা কি অবিলম্ব না? তাহলে অবিলম্ব থেকে দূরে যাওয়ার কথা। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই অবিলম্ব বরাবর যে আমার এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই আমি কি বলছিলাম R2, এই অ্যাঙ্গেলটাই তো R2 রাইট, R2 এই অ্যাঙ্গেলটা কি R2। এখন আমি আসলে বের করি যে আসলে আমার যে অ্যাঙ্গেলে আপতিত হবে, যে অ্যাঙ্গেলে আপতিত হবে সেই অ্যাঙ্গেলটা সংকট কোণের থেকে কম নাকি বেশি, সেই অ্যাঙ্গেলটা সংকট কোণের থেকে কম নাকি বেশি। ওকে ফাইন। সো আমি তো জানি একটা সূত্র, সেটা কি মিউ ইকুয়াল কি সাইন I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1। কিভাবে বলো তো, কিভাবে? স্নেলের সূত্র, স্নেলের সূত্র তো আমি জানি যে মিউ ইকুয়াল সাইন I বাই R। এখন দেখো এই যে প্রথম কি যে আমি যে স্নেলের সূত্রটা নেই, এই যে ধরো এটা অবিলম্ব, তাহলে এই বরাবর আসছে, তার মানে এটা I1, তো সে কোন অ্যাঙ্গেলে বের হবে, সে ধরো এই যে এই অ্যাঙ্গেলে বের হবে, তাহলে এটা R1, তো এখানে আমি স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করতেই পারি। তো সেই স্নেলের সূত্র থেকে আমি তো বলতে পারি মিউ ইকুয়াল সাইন I1 বাই R1। ওকে, তাহলে তাহলে দেখো আমি একটু ওইগুলো মুছে দিচ্ছি। তাহলে আমি কিন্তু বলতে পারি যে আসলে এইখান থেকে মিউ এর ভ্যালু আমার কিন্তু জানা আছে রাইট, এইখান থেকে মিউ এর ভ্যালু কি 1.5 জানা আছে, তারপর সাইন I1 তো জানা আছে সাইন 27 ডিগ্রি, সাইন 27 ডিগ্রি। এইখান থেকে চুপ করে আমি R1টা বের করে ফেলবো। কি বের করে ফেলবো? R1টা। সো R1টা তোমরা কিন্তু ক্যালকুলেশন করলেই পারবে, এই ক্যালকুলেশন আমি করাই দিচ্ছি না তোমাদেরকে, তোমরা কিন্তু R1টা পাবা কত, 17.62 ডিগ্রি। ওকে, সো R1 পাইলা। এবার দেখো আরেকটা রিলেশন কি তুমি জানো না, যে অ্যাঙ্গেল A ইকুয়াল R1 প্লাস R2। আমার আসলে কনসার্ন কি R2 না, আমার কনসার্ন কি বলতো R2 বের করতে হবে। তো R2 সংকট কোণের থেকে ছোট না বড় সেইটা আমি চিন্তা করবো রাইট। সো R2 কত আসতেছে, R2 কিন্তু A তো 60 ডিগ্রি তোমার জানাই, 60 মাইনাস R1, তার মানে তুমি R2 পাচ্ছ কত বলো তো, R2 তুমি পাচ্ছ 42.38 ডিগ্রি, 42.38 ডিগ্রি। এইবার কথা হচ্ছে এই R2 কার থেকে বেশি হওয়া যাবে না, সংকট কোণের থেকে বেশি হওয়া যাবে না। এই R2 কি হওয়া যাবে না, সংকট কোণ থেকে বেশি হওয়া যাবে না। এবার সেই প্রথম লেকচার বা দ্বিতীয় লেকচার অনুসারে আমরা কি বলতে পারি, সংকট কোণ বের করার আবার ফর্মুলা কি, মিউ ইকুয়াল 1 বাই সাইন সি, মিউ ইকুয়াল 1 বাই সাইন থেটা সি। এইখান থেকে তুমি সংকট কোণটা বের করো, সাইন থেটা সি ইকুয়াল সাইন ইনভার্স 1 বাই 1.5, তাই না? তা সংকট কোণ কত আসে ভাইয়ারা, সংকট কোণ আসে কিন্তু অলমোস্ট 41.8 ডিগ্রি, 41.8 ডিগ্রি। দ্যাট মিনস সংকট কোণের থেকে কিন্তু R2 বেশি হয়ে গেছে। তাহলে সংকট কোণের থেকে যখন R2 বেশি হয়ে যাবে তখন কি আর আলটিমেটলি রশ্মিটা বের হবে নাকি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে চলে আসবে, তোমরাই বলো। তার মানে জিনিসটা আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে বের হয়ে যাবে। তার মানে এইভাবে আসবে 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 এসে দেখো, এইভাবে এসে 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 সে আসলে আর যাবে না, সে আসলে আর এদিকে পাস হবে না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে সে ভিতরেই থেকে যাবে রাইট। সো এইটাই ছিল আমার ঢাকা বোর্ড 2017। সো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো দেখো পরের ম্যাথটায় যাওয়া যাক, সিলেট বোর্ড 2015। পরের ম্যাথটাতে আসলে আমাদেরকে একটা গ্রাফ শো করা হয়েছে, সেই গ্রাফ কি বলছে দেখি চলো। দেখো এইখানে আসলে এই বরাবর কি আছে, আপতন কোণ, এই বরাবর আছে আপতন কোণ, এই দিকে আছে বিচ্যুতি কোণ, তাই না? আচ্ছা দেখো তো গ্রাফটা কিন্তু খুব ইন্টারেস্টিং, গ্রাফটাতে কিন্তু একটা বিচ্যুতি, দেখো জিনিসটা এরকম, তার মানে এর একটা মিনিমাম ভ্যালু আছে, বাট ম্যাক্সিমাম ভ্যালু তো শেষ নেই আসলে, কথা কথা উপরে যাবে, বাট এর একটা কিন্তু মিনিমাম ভ্যালু আছে। তার মানে বিচ্যুতি কোণের একটা মিনিমাম ভ্যালু আছে, আমরা সেটা জানি। তো সেই বিচ্যুতি কোণের মিনিমাম ভ্যালু কিন্তু 30 ডিগ্রি, সেটা কত 30 ডিগ্রি। তার মানে দেওয়া আছে কি, বা ডাটা থেকে আমরা পাই কি কি বলতো, দেওয়া আছে ডেল্টা এম, বিচ্যুতি কোণ কিন্তু সব কেসে সেম, তার মানে এইখানে বিচ্যুতি কোণ কত 30 ডিগ্রি। ওকে ফাইন। তারপরে আপতন কোণ, ওই যে বিচ্যুতি কোণের জন্য আপতন কোণ কত বলতো, I1 45 ডিগ্রি, ঠিক আছে? বিচ্যুতি কোণের জন্য মানে ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য, সরি ন্যূনতম বিচ্যুতি কোণের জন্য, তার মানে বিচ্যুতি কোণ ন্যূনতম মিনিমাম বিচ্যুতি কোণের জন্য I1 কত 45 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে চলো ক খ আমার কনসার্ন না, গতে কি বলছে, উল্লেখিত প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক। তাহলে দেখো প্রিজমের প্রতিসরাঙ্কর সাথে ন্যূনতম বিচ্যুতি কোণের একটা সম্পর্ক আমরা জানি, একদম সিম্পল। তাহলে কি বলতো, মিউ ইকুয়াল সাইন A প্লাস প্রিজম কোণ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন A বাই 2, এটা কিন্তু আমরা জানি, এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা রাইট। আচ্ছা তবে এইখানে একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে এখানে আমি সবই জানি, ধরো যে আমার ডেল্টা এম আছে, জাস্ট নাই কি এ, তো এ বের করার জন্য চলো একটা কাজ করি,
এ বের করা যায় কি করলে বলো তো? আচ্ছা ঠিক আছে, এ বের করা যায়, আমরা কিন্তু ডেল্টা এম ইকুয়াল একটা জিনিস জানি যে I1 প্লাস I2 মাইনাস এ, রাইট? সো এইখান থেকে আমি চাইলে এটা বের করতে পারি, এটা কিন্তু বের করতে পারি, তবে তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাকে একটু কষ্ট করে কি বের করতে হবে বলো তো? আমাকে একটু কষ্ট করে যে I2টা এখানে কি আসলে? সো I1 আর I2 ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে সমান হয়ে যায়, এটা খুব ভালো করে জানো। তার মানে I প্লাস I মাইনাস এ। সো এইখান থেকে আমি বলতে পারি যে A ইকুয়াল 2I মাইনাস ডেল্টা এম, 2I মাইনাস ডেল্টা এম, দ্যাট মিনস 90 ডিগ্রি মাইনাস ডেল্টা এম কত বলো তো? 30, দ্যাট মিনস A ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, এটা তো কন্ডিশন জানোই যে ন্যূনতম বিচ্যুতি কোণে I1 আর I2 সমান হয়ে যায়, তার মানে I প্লাস I। সো এ পেয়ে গেলাম 60 ডিগ্রি। সো এইখান থেকে আমি কিছুই না, সুন্দর মতো ক্যালকুলেশন করলে বুঝতে পারবো যে মিউ কত আসবে। এটা বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম, আমি জাস্ট একটা লাইন আগাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে 60 প্লাস 30 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, রাইট? সো আলটিমেটলি মেবি আসে হচ্ছে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। বাকি যা আসে তা আমি আর ক্যালকুলেশন করলাম। ওকে ঠিক আছে, তো চলো আমরা একটা কাজ করি, ঘতে চলে যাই। ঠিক আছে, ঘতে চলে যাই। ঘতে কি বলছে? উদ্দীপকের চিত্রে প্রদর্শিত তিনটি আপতন কোণ। তিনটি আপতন কি? এই যে 40, 45, 50, রাইট? তিনটি আপতন কোণের জন্য নির্গত কোণের মান। আচ্ছা ভাইয়া, নির্গত কোণ কোনটা বলতো? নির্গত কোণ কিন্তু প্রিজম থেকে যেটা বেরোবে, ধরো এই দিকে ঢুকলো, এমনে আসলো, এমনে বেরোবে। ঠিক আছে, এই যে কোণটা, এই যে এইটা অবিলম্বের সাথে যে কোণটা, এটাকে বলে নির্গত কোণ, মানে I2 কে বলে নির্গত কোণ। নির্গত কোণ কিন্তু I2, নির্গত কোণ কিন্তু I2। ঠিক আছে, I2 কে কিন্তু আমরা নির্গত কোণ বলবো, এটা কিন্তু কনফিউজড হবে না। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো প্রত্যেকটার জন্য নির্গত কোণ বের করবো। 40 এর জন্য বের করবো একবার, 45 এর জন্য বের করবো একবার, 50 এর জন্য বের করবো একবার। আচ্ছা তো চলো প্রথম কেসে 40 এর জন্য বের করি। তো 40 এর জন্য বিচ্যুতি কোণ কত? 40 এর জন্য বিচ্যুতি কোণ কিন্তু আমার এই তো 40 ডিগ্রি। তার মানে দেখো, এই তো গ্রাফ দেখে কিন্তু বুঝতে হবে, তার মানে আপতন কোণ যখন 40 ডিগ্রি তখন বিচ্যুতি কোণ কিন্তু 40 ডিগ্রি, রাইট? তার মানে ফার্স্ট কেসের জন্য বলতে পারি যে ডেল্টা ইকুয়াল নট ডেল্টা এম। ঠিক আছে, এখানে কিন্তু ডেল্টা এম দিবা না। 40 ডিগ্রি I1 ইকুয়ালস টু কত বলো তো? 40 ডিগ্রি। আর কি আছে? এ তো আমি জানি, এ তো ভাই একটা প্রিজমের তো সবসময় মানে অ্যাঙ্গেল তো সবসময় সমান। এইখান থেকে আমার কোনো কিছুই করা লাগবে না, আমি জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা কি বলতো? ডেল্টা। কি বলতো? ডেল্টা। ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। সো এইখান থেকে কিন্তু আমি চাইলে I2টা বের করে ফেলতে পারবো। তো I2 কত আসতেছে? I2 জাস্ট এই পাশ ওপাশ করলে দেখবা যে 60 ডিগ্রি চলে আসবে। তাহলে এই কেসে I2 কত? 60 ডিগ্রি। ওকে চলো সেকেন্ড কেসে চলে যাই। সেকেন্ড কেসে কি বলতে পারি আমি, দেখো তো। সেকেন্ড কেসে আমার I1, আচ্ছা I1 কত? I1 কিন্তু সেকেন্ড কেসে কত? 45 ডিগ্রি। আচ্ছা এইটা কি বের করার ভাই কোনো দরকার আছে? কোনো দরকার আছে? কেন বলতো? কারণ আমি জানি এই যে সেকেন্ড কেস মানে 45 এর জন্য ন্যূনতম বিচ্যুতি কোণ, আর ন্যূনতম বিচ্যুতি কোণে অলওয়েজ I1 ইকুয়াল I2 হয়। তার মানে নির্গত কোণ I2 ইকুয়াল I1 ইকুয়াল 45 ডিগ্রি। কোনো দরকার নেই, কেন ক্যালকুলেশন করবা বলো? কোনো দরকার নেই ক্যালকুলেশন করার। ওকে তো দুইটা কেস আমার শেষ। এইবার আসি থার্ড কেসে। দেখো বোর্ডের কোশ্চেন কিন্তু আসলে একদম সিম্পল। ঠিক আছে, আমরা একটু পরে এডমিশনে যাব, তবে এডমিশনে যাওয়ার আগে বোর্ডের কোশ্চেনগুলো তোমাকে স্মুথলি পারতে হবে। লাফায় একদম এডমিশনের কোশ্চেনে গেলেই হবে না, তুমি বোর্ডের কোশ্চেন খুব ভালোভাবে আগে নিজে পারবে। হ্যাঁ আমি জানি একদম সহজ, এরপরও তোমাকে নিজে কয়েকবার প্র্যাকটিস করতে হবে। কাইন্ড অফ একটা টপিকের 5-6টা ম্যাথ তোমাকে কিন্তু হাতে করতে হবে, তারপর তুমি এডমিশনে আসো, তোমার কাছে কিন্তু একদম পানি হয়ে যাবে। ওকে সো থার্ড কেসে কি বললো? উদ্দীপকের চিত্রে প্রদর্শিত তিনটি আপতন কোণের জন্য স্বনির্গত, আচ্ছা সরি এটা তো হইলোই। তাহলে 50 এর জন্য সেম সিমিলারলি কত? I1 হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এইটার জন্য আবার সম্ভবত বিচ্যুতি কোণ 40 ডিগ্রি। ঠিক আছে, এইটার জন্য কিন্তু কি বলে? বিচ্যুতি কোণ কিন্তু 40 ডিগ্রি, রাইট? সো বিচ্যুতি কোণ কত? 40 ডিগ্রি। তাহলে I1 পাইলা, ডেল্টা পাইলা, আর এ তো এই, তাহলে আবার তুমি সেম ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। সো এইখান থেকে তুমি কিন্তু I2 পাই যাবা। I2 কত আসবে? I2 আসবে হচ্ছে 50 ডিগ্রি। I2 কত আসবে? 50 ডিগ্রি। ওকে সো এই তিনটা কেসের জন্যই কিন্তু তুমি বিচ্যুতি কোণ মানে নির্গত কোণ পেয়ে যাবা।
ওকে, সো চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। সো চলো আমরা এবার করবো হচ্ছে, আচ্ছা প্রশ্নটি একটু হিবিজিবি লাগতেছে, তবে আমি বলে দিচ্ছি যে আসলে এটা হচ্ছে আপতন কোণ 60 ডিগ্রি। এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন। সো এটা একটু আমি লাস্টে রাখছি। সো দেখো, এটা হচ্ছে আপতন কোণ, প্রিজম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই যে এটা কিন্তু বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। কি আছে বলো তো? বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে? বিচ্যুতি কোণ দেওয়া 30 ডিগ্রি, তারপর হচ্ছে আপতন কোণ I1 দেওয়া 60 ডিগ্রি, তারপর প্রিজম কোণ কত দেওয়া বলতো? 60 ডিগ্রি, রাইট? আচ্ছা, আর কোনো কিন্তু ইনফরমেশন দেওয়া নেই। এবার বলছে প্রিজমের প্রতিসরাঙ্ক কত। আচ্ছা, প্রিজমের প্রতিসরাঙ্ক এইটার জন্য দেখো, প্রথম কথা হচ্ছে আমরা একটা রিলেশন জানি, সেটা হচ্ছে কি মিউ ইকুয়াল সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়াল আরেকটা কিন্তু জিনিস জানি। দেখো আলটিমেটলি একটা প্রিজমের এই যে দেখো, মানে এটা তো স্নেলের সূত্র, জাস্ট ধরো সে আপতিত হইলো, সে ধরো যে কথার কথা এটা অবিলম্ব, তাহলে অবিলম্বের কাছে সরিয়ে আসলো, তাই না? তাহলে R1 আর এটা কি বলতো? I1। তাহলে এই I1 আর R1 এর তুমি যেমন একটা রিলেশন করতে পারো, ঠিক সিমিলারলি তুমি কিন্তু এইটারও তো একটা রিলেশন করতে পারো, যে এই যে একটা আপতন কোণ ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে, তো এইটারও তো একটা রিলেশন হয়, এইটারও কি হয়? একটা রিলেশন হয় না বলো? তাহলে এইটাই ইকুয়ালস টু কিন্তু আলটিমেটলি বলবা যে সাইন I2 বাই R2, সাইন I2 বাই সাইন R2, তাই না? তার মানে এই যে মাদার রিলেশনটা, এটা কিন্তু তুমি একটা প্রিজমের ক্ষেত্রে বলতেই পারো যে প্রতিসরাঙ্কের জিনিসটা। ওকে, আচ্ছা এবার চলো দেখি যে আমার যেহেতু মিউ বের করা লাগবে, আমার এক কাজ করি, এইখান থেকে জাস্ট আমি একটু ক্যালকুলেশন করব। যেমন কি মিউটা আমি বাদ দিই, সাইন I1 তো আমি জানি, I1 কত? 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন R1 কি আমি জানি? R1 কিন্তু আমি জানি না, তবে R1 কিন্তু আমি চাইলে বের করতে পারবো পরে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে বের করব I2টা কিন্তু আমি চাইলে বের করতে পারবো। কিরকম দেখো, আমি একটু I2টা বের করে রাখি, ঠিক আছে? I2টা বের করবো কেন? কারণ ওই যে উপরের তিনটা ডাটা দেওয়া থাকলে তো আমার কোনো সমস্যাই নেই, তাই না? আমি তো জানি যে ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ। এইখান থেকে কিন্তু আমি ইজিলি I2টা বের করতে পারতেছি, I2টা কিন্তু আমি চাইলে বের করতে পারতেছি। তাহলে ডেল্টা মাইনাস I1 প্লাস এ, তো ওভারঅল ক্যালকুলেশন করলে I2 আসে 30 ডিগ্রি। I2 কত আসে? 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন R1 আমি রাখবো। ওকে ফাইন, সাইন R1 আমি রাখবো, R1 জানি না। সাইন I2 তো আমি জানি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন R2, কি বলতো? ডিভাইডেড বাই সাইন R2। এখন আরেকটা কথা, R2 ইকুয়াল, তুমি কিন্তু আবার বলতে পারবা যে অ্যাঙ্গেল এ ইকুয়াল কি জানো? R1 প্লাস R2 না? অ্যাঙ্গেল এ ইকুয়াল R1 প্লাস R2। এটা একটু পেঁচানো বলতে ক্যালকুলেশনটা একটু পেঁচানো, ওইগুলোর মতো এত সিম্পল না, এই জন্য আমি একটু লাস্টে রাখছি। সো এ তো তুমি জানো 60 ডিগ্রি, R1 তো তুমি কথার কথা জানো না, বাট R2 তো এখান থেকে চাইলে বের করতে পারবা। মানে আমি চলক জাস্ট একটা রাখবো, তাহলে R2 ইকুয়ালস টু আমি বলতে পারি না 60 মাইনাস R1, তাই আমি সাইন R2 এর জায়গায় বলতে পারবো সাইন 60 মাইনাস R1। কেন এই কাজটা করলাম? তাইলে দেখো পুরা ইকুয়েশনে আমার চলক কয়টা বলো তো? চলক কয়টা বলো তো? এই তো জাস্ট একটা, এই তো R1, আর কিছু কি আছে বলো? আর কি কোনো চলক আছে? আর কিন্তু কোনো চলক নাই। তাহলে চলো এটা একটু সলভ করে দিচ্ছি আমি। দেখো এখানে কি বলা, সাইন 60 ডিভাইডেড বাই সাইন R1 ইকুয়ালস টু কি আছে বলো তো? সাইন 30 ডিভাইড বাই সাইন 60 মাইনাস R1। তাহলে সাইন 30 ডিভাইড বাই সাইন 60 মাইনাস R1। এখন এইটাকে যদি আমরা একটু সলভ করতে চাই, এইটা তোমরা পারবা, একদম সহজ। তারপর আমি একটু করে দিচ্ছি, দেখো এই তো সাইন 60 ডিভাইড বাই সাইন 30, রাইট? এটা এক পাশে রাখি, আর ওই পাশে আমি এই জিনিসটা পাঠাই দিই। তাহলে সাইন R1 ডিভাইড বাই সাইন 60 মাইনাস R1। ওকে, আমি একটু এখানে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে? তাহলে কি সাইন 30 মানে হাফ ইন্টু কি বলতো? সাইন R1, আর এইখানে সাইন 60 ধরো যে কত? সাইন 60 এর মতো আপাতত রাখলাম, সাইন 60 ভ্যালুটা পরে বসাই দিতে পারবো। আর এইখানে দেখো সাইন 60 মাইনাস R1। এখন তোমরা ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা পড়ে আসছো না, যে সাইন, হ্যাঁ, সাইন A মাইনাস বি, সাইন A মাইনাস বি এর ফর্মুলাটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো। তো সাইন A মাইনাস বি অ্যাপ্লাই করলে কি হবে? সাইন A cos B মাইনাস cos A সাইন B, রাইট? তাহলে সাইন A কত? সাইন 60, সাইন A cos B, cos R1 মাইনাস cos A cos 60 সাইন B,
সাইন r1, রাইট? আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু না, তাহলে 0.5 সাইন r1। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, এরপরে জাস্ট আমি কিছুই না, আমি জাস্ট গুণ করে দিব, তাহলে 0.5 সাইন r1 ইকুয়ালস টু, দেখো সাইন 60 মানে কি, √3/2, তাহলে √3/2 √3/2 জাস্ট কি হচ্ছে 3/4 আর এখানে আসতেছে cos r1 মাইনাস cos 60 মানে √3/2 আর সাইন r1 ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে এই পাশে আনি, আমি একটু সামনে করতেছি, এই জিনিসটাকে ওই পাশে এনে তাহলে কি, আচ্ছা আমি একটু লিখি, 0.5 সাইন r1 প্লাস পুরো জিনিসটাকে মানে সাইন সব একসাথে করব, cos সব এক পাশে রাখবো, তাহলে আমার জন্য জিনিসটা সহজ, ইকুয়ালস টু কি বলতো 3/4 cos r1, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এবার আমি সাইন r1টা কমন নিব। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখানে করতেছি, দেখো এখানে করতেছি, তাহলে সাইন r1টা কমন নিব, সাইন r1 কমন নিলে কি আসতেছে 0.5 প্লাস √3/2, আর ওই পাশে কি থাকতেছে বলো, ওই পাশে জাস্ট 3/4 cos r1। এবার এক কাজ করব, সাইন r1 এর সাথে cos r1 ভাগ দিয়ে দিব, তাহলে সাইন r1 ডিভাইডেড বাই cos r1 ইকুয়ালস টু কি হবে, যে 3/4 এই পাশে থাকবে আর এই পাশে জাস্ট 0.5 প্লাস √3/2। ওকে, তাহলে এইবার দেখো জাস্ট কিছুই না, সহজ হয়ে গেছে, tan r1 ইকুয়ালস টু যা আসে তা, দেন তুমি r1 এর ভ্যালু পাবা কত বলো তো, r1 এর ভ্যালু পাবা তুমি 38.8 ডিগ্রি তুমি কিন্তু পেয়ে যাবা। ওকে, সো r1 তুমি পাইলে, এইবার আসি যে মিউ, আমার তো আলটিমেট ডেস্টিনেশন মিউ, তাহলে এইখান থেকে আমি জাস্ট ক্যালকুলেশন করব, তাইলেই তো হবে, বলো এই যে জাস্ট আমি এইখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলবো, i1 পাইলাম, r1 পাইলাম, i2 আছে, r2 আছে, সো তুমি জাস্ট এইখান থেকে চাইলে ক্যালকুলেশনটা কিন্তু করে ফেলতে পারবা। ওকে, সো মিউটা আলটিমেটলি আসবে কত, মিউ কত আসবে আমি একটু করে দিচ্ছি, মিউ ইকুয়ালস টু আসবে হচ্ছে সাইন i1 ডিভাইডেড বাই সাইন r1, তাহলে মিউ আসবে হচ্ছে আমার আলটিমেটলি, আমি জাস্ট আনসারটা বলে দিচ্ছি, 1.3820, ঠিক আছে, 1.3820। ওকে, সো এইটা একটু হালকা একটু পেঁচানো ছিল, মানে হালকা একটু ক্যালকুলেশনটা হঠাৎ করে মাথায় নাও আসতে পারে যে দুইটা রিলেশন করে তারপর। ওকে, সো একটু চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, সো চলো এবার আমরা একটু ঘতে আসি। ওকে, সো চলো ঘতে আসি। আচ্ছা দেখো, ঘতে বলছে যে ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপতন কোণ, মানে আপতন কোণের কিরূপ পরিবর্তন ঘটতে হবে, ঠিক আছে, আপতন কোণের কিরূপ পরিবর্তন ঘটতে হবে, তাহলে এইখানে আপতন কত অলরেডি 60 ডিগ্রি আছে, তাহলে আমি দেখি 60তে আসলে ন্যূনতম বিচ্যুতি কোণ হবে কিনা, হয়তো হবে না, আমি দেখি যে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটতে হইলে আপতন কোণের মান কত হইতে হয়, ঠিক আছে, আমি দেখি যে ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটাইতে হইলে আপতন কোণ মানের কত ঘটতে হইতে হয়। ওকে, সো আপতন কোণের ক্ষেত্রে আমি আর এর ভ্যালু কি জানি, আর এর ভ্যালু জানি না, যে a/2, আর এর ভ্যালু কি জানি a/2, তাই না, সো r1 বা r2 যাই বলো না কেন, a যদি 60 হয় তার মানে এটা r1 ধরি, তাহলে 2 ইকুয়াল কত হয় 30 ডিগ্রি, তার মানে r1 হইতে হবে 30 ডিগ্রি, ফাইন, ঠিক আছে। আবার এটাও তো জানি যে আসলে ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে আমার i1 ইকুয়াল i2 হইতে হবে, i1 ইকুয়াল i2 হইতে হবে। এবার চলো দেখি যে কি অবস্থা, তাহলে মিউ ইকুয়ালস টু আমি বলতে পারি না যে সাইন i1 ডিভাইডেড বাই সাইন r1। এখন কথা হচ্ছে যে মিউ তো আমি জানি অলরেডি, মিউ তো জানি যে ওই যে বের করছি আমি, মিউ কত বের করলাম 1.38, প্রিজমের প্রতি সরাঙ্ক তো আর চেঞ্জ হয়ে যাবে না, তাই না। আচ্ছা, তো সাইন i1 তো আমি বের করব যে, আচ্ছা দেখি যে কি অবস্থা, যে i1 কত হওয়া লাগে, আর সাইন r1 কত, সাইন
30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। সো এইখান থেকে আমি কিন্তু I1টা বের করে ফেলতে পারবো। I1 কত আসে বলো তো? I1 আসে হচ্ছে 43.63 ডিগ্রি আসে। এখন কিন্তু I1 কত বলো তো? অলরেডি মানে ওদের উদ্দীপকের দেওয়া I1 হচ্ছে 60 ডিগ্রি, তাহলে চেঞ্জ করতে হবে কত? 60 ডিগ্রি মাইনাস 43.63। ডিরেক্ট আনসার কিন্তু এটা বসাই দিও না, আনসার এটা বসাইলে ভুল হবে। আলটিমেটলি একটু কমাইতে হবে, কত? 60 ডিগ্রি থেকে কত কমাইতে হবে? এই যে বিয়োগ ফলটা তোমার কমাইতে হবে, এইটা আনসার বলে দিবা সুন্দর করে বাংলায় লিখে। ওকে, সো চলো এবার আমরা পরের মেতে চলে যাই। তো এই টপিকে আসলে এডমিশনের কোশ্চেন আহামরি কোনো কঠিন আসবে না, এতক্ষণ আমরা যেগুলো যদি বুঝে বুঝে সলভ করতে পারি তাহলে আমরা এডমিশনের কোশ্চেনে সলভ করতে পারবো। তো তোমরা একটু জাস্ট কোশ্চেন ব্যাংক খুলে মোটামুটি প্রিজমের যত ম্যাথ আছে সবগুলো ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, কোনো প্যারা হবে না, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। দেখো যে বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ, একটা ফ্যাক্টর যে প্রতিসারক কোণ, এই নামটা আগে দেখে নাই, মনে রাখবা প্রতিসারক কোণ আসলে প্রিজম কোণ বা এ। ঠিক আছে, প্রতিসারক কোণ আসলে এ। যদি কোথাও বলা থাকে যে প্রতিসারক কোণ, ওইটা আসলে এ দেওয়া আছে। ওইটা কি দেওয়া আছে বলো তো? এ দেওয়া আছে। ওকে, সো প্রতিসারক কোণ 60 ডিগ্রি, উপাদানের প্রতিসরাঙ্ক, তাই না? তাহলে উপাদানের প্রতিসরাঙ্ক মিউ কত? 1.48 দেওয়া আছে। ফাইন। ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, প্রথম কোশ্চেন। দ্য সেকেন্ড কোশ্চেন হচ্ছে ন্যূনতম বিচ্যুতির অবস্থায় আপতন কোণ নির্ণয় করো। মানে ন্যূনতম বিচ্যুতি কোণ কখন হবে? যখন আপতন, মানে কখন হবে তখন আপতন কোণের মান কত আর কি। ঠিক আছে, ওকে। সো প্রথম কথা হচ্ছে এই দুইটা ইনফরমেশন দিয়ে আমরা একটা কাজ করি, ন্যূনতম বিচ্যুতি কোণটা বের করার চেষ্টা করি। তো ন্যূনতম বিচ্যুতি কোণ ইকুয়ালস টু, আর প্রতিসরাঙ্কের সম্পর্ক তো আমরা জানি যে কি, সাইন a প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। তাহলে দেখো এই দুইটা ইনফরমেশন এনাফ, এই দুইটা ইনফরমেশন এনাফ এনাফ। এটা দিয়ে কিন্তু আমি ইজিলি এটাও আছে আমার কাছে এটাও আছে, তাহলে আমি এটা বের করতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না। তো ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, ভিডিও লং করতেছি না। সো এখানে আমার ডেল্টা এম ইকুয়াল কত আসতেছে বলো? ডেল্টা এম ইকুয়াল আমার আসতেছে হচ্ছে ডেল্টা এম আসবে হচ্ছে 35.46 ডিগ্রি। এখন কথা হচ্ছে ডেল্টা এম তো পাইলাম, এরপরে কি ন্যূনতম বিচ্যুতির অবস্থায় আপতন কোণের মান কত? এখন ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আপতন কোণ, এইটা কোন কন্ডিশন হয়? আমরা জানি I1 ইকুয়াল I2 আর R1 ইকুয়াল R2। এই কন্ডিশনেই তো আসলে আমার ন্যূনতম বিচ্যুতি কোণ হয়, তাই না? তাহলে আমি একটা কাজ করি, অ্যাঙ্গেল A ইকুয়াল, আমি বলতে পারি না যে R1 প্লাস R2, বাট R প্লাস R হয়ে যাবে, যেহেতু ন্যূনতম বিচ্যুতি কোণ, তার মানে 2R। তার মানে কি বলতো? 2R। দ্যাট মিনস R ইকুয়াল আমি কি বলতে পারি? R ইকুয়াল কিন্তু A বাই 2, A বাই 2। দ্যাট মিনস A যেহেতু 60, তাহলে R ইকুয়াল R1 বা R2 যাই বলো না গেল, সেটা কত? 30 ডিগ্রি। সেটা কত? 30 ডিগ্রি। এইবার দেখো, এইবার আমি কিন্তু জানি যে মিউ ইকুয়াল কত। ঠিক আছে, আমি কিন্তু জানি যে আমার মিউ ইকুয়াল সাইন কত বলো তো? মিউ ইকুয়াল আমি বলতে পারি না যে সাইন I1 ডিভাইড বাই সাইন R1 বা R যাই বলো না কেন, আলটিমেটলি মিউ তো আমার জানাই আছে। মিউ কত? 1.48 ইকুয়াল টু সাইন I1 আমি বের করব, মানে আপতন কোণ বের করব, আর সাইন R1 মাত্র বের করলাম। সাইন R কত? সাইন 30, দ্যাট মিনস হাফ। ওকে, এইখান থেকে I1 বের হয়ে যাচ্ছে কত বলো তো? I1 কিন্তু বের হয়ে যাচ্ছে 47.8 ডিগ্রি, 47.8 ডিগ্রি। তার মানে আমি পেয়ে গেলাম ন্যূনতম বিচ্যুতি কোণ কোন কেসের জন্য হবে? কোন কেসের জন্য হবে? যখন I1 ইকুয়াল 47.8 ডিগ্রি হবে, রাইট? সো এই হচ্ছে আমার মোটামুটি প্রিজম রিলেটেড যাবতীয় কিছু অঙ্ক। মোটামুটি তোমরা মোটামুটি এর বাইরে কোনো টাইপই পাবো না ইনশাল্লাহ। এগুলো যদি একটু বুঝে বুঝে করতে পারো প্রিজম নিয়ে, আর তোমার যদি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, সূত্রের ডেরিভেশনগুলো, ছোট ছোট ডেরিভেশন যদি মনে থাকে, তাহলে তুমি কখনো সূত্রও ভুলবা না ইনশাল্লাহ, কোনো কিছুই ভুলবা না। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।